ওসামা বিন লাদেনের ডিজিটাল প্রেতাত্মা শুনলে মনে হয় কোনো থ্রিলার মুভির নাম, তাই না? কিন্তু এর পিছনের গল্পটা সেটা সিনেমার চেয়েও অনেক বেশি অদ্ভুত আর জটিল। চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। সালটা ২০১১। একটা ঘোষণায় যেন থমকে গিয়েছিল গোটা বিশ্ব। আমেরিকার মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী আল কায়দার প্রধান ওসামা বিন লাদেন, তাকে পাকিস্তানের আবোটাবাদে এক গোপন অভিযানে হত্যা করা হয়েছে। সবার মনে হচ্ছিল, যাক, ইতিহাসের একটা রক্তাক্ত অধ্যায়ের বুঝি শেষ হল। কিন্তু নেভিসিল টিমের সদস্যরা সেদিন শুধু তার মৃতদেহটা উদ্ধার করেননি, তারা সঙ্গে করে নিয়ে এসেছিলেন আরও অনেক কিছু। মানে তার ব্যক্তিগত কম্পিউটার, হার্ড ড্রাইভ, এক কথায় বলতে গেলে তার পুরো ডিজিটাল জীবনটাই। কত ফাইল ছিল জানেন? সব মিলিয়ে প্রায় 4,70,000। ভাবা যায়, ব্যক্তিগত চিঠি, ভিডিও, অডিও রেকর্ডিং কি ছিল না সেখানে। মানে এক সন্ত্রাসীর মনের ভেতরে উকি দেওয়ার মতো এক বিশাল দরজা খুলে গিয়েছিল। আর সেই দরজা দিয়ে যা বেরিয়ে এলো তা ছিল আমাদের কল্পনারও বাইরে। তো এই ফাইলগুলোর সূত্র ধরেই আমরা দেখব বিন লাদেনের ডিজিটাল জগতের আসল রূপটা কেমন ছিল, তার তৈরি করা ভাবমূর্তির পেছনে আসলে কি লুকিয়েছিল। তার হার্ড ড্রাইভের ভেতরে উকি দিয়ে দেখব তার অদ্ভুত জগৎ, আর দেখব তার সন্ত্রাসী সত্তাটা কতটা অটল ছিল, এবং সবশেষে সে আমাদের জন্য কি রেখে গেছে। প্রথমেই আসি মাস্টার মাইন্ডের মিথ প্রসঙ্গে। মানে বিশ্ব তাকে যেভাবে চিনত, একজন কঠোর সাধুসন্তের মতো ধরাছোঁয়ার বাইরের এক নেতা হিসেবে। যেমন ধরুন সাংবাদিক পিটার বার্গেনের কথা। তিনি ১৯৯৭ সালে বিন লাদেনের একটা ইন্টারভিউ নিয়েছিলেন। তার ভাষায়, লোকটা একজন ধর্মগুরুর মতো আচরণ করত। কোনো লোক দেখানো ভাব নেই, গলা চড়িয়ে কথা বলা নেই, সবসময় নিজেকে খুব মর্যাদার সাথে উপস্থাপন করত। এই শান্ত, জ্ঞানী ভাবমূর্তিটাই ছিল তার প্রকাশ্য চেহারা। আর ঠিক ৪ বছর পরেই এই শান্ত চেহারার মানুষটাই তার প্রতিশ্রুতি রক্ষা করল। 9/11-এর হামলায় প্রায় ৩,০০০ নিরীহ মানুষকে মেরে ফেলে সে দেখিয়ে দিল তার ওই চেহারার আড়ালে আসলে কতটা চরমপন্থী একটা মতাদর্শ লুকিয়েছিল। এবার চলুন হার্ড ড্রাইভের ভেতরে ঢোকা যাক। এই ডিজিটাল ফাইলগুলো এমন সব অদ্ভুত আর স্ববিরোধী জিনিস সামনে এনেছে যা বিন লাদেনের তৈরি করা মিথটাকে একদম ভেঙে চুরমার করে দেয়। মানে বিশ্ব যাকে একজন বিনয়ী, দুনিয়া অত্রে মানুষ বলে জানত, তার ফাইলগুলো খুলে দেখা গেল সে আসলে একজন আত্মমগ্ন মাইক্রো ম্যানেজার, নিজের ভাবমূর্তি নিয়ে সাংঘাতিক রকমের সচেতন। নিজের ইমেজ ঠিক রাখতে সে কি না করত ভাবুন তো। ক্যামেরার সামনে নিজেকে ইয়াং দেখানোর জন্য চুলের ডাই লাগাত, ভিডিও রেকর্ড করার আগে ঘণ্টার পর ঘণ্টা ধরে রিহার্সেল দিত, টিভিতে নিজের খবর দেখত খুঁটিয়ে খুঁটিয়ে, আর জনসমক্ষে কি বলবে না বলবে তার প্রত্যেকটা শব্দ খুব সাবধানে নিয়ন্ত্রণ করত। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে, বিশ্বের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসীর আস্তানায় তার পারিবারিক জীবনটা ঠিক কেমন ছিল? এখানেও সেই একই স্ববিরোধিতা। একদিকে সে ছিল একদম স্নেহশীল এক দাদা, নাতি নাতনিদের জন্য কবিতার আসর বসাত, তাদের পুরস্কার দিত। আবার অন্যদিকে সে ছিল যেন এক জেল ওয়ার্ডেন, বাচ্চাদের বাড়ির বাইরে পা রাখা বারণ, এমনকি উঠোনেও একা একা খেলতে পারত না। একই মানুষ, অথচ দুটো কি ভীষণ আলাদা রূপ। আর তার ব্যক্তিগত ডিজিটাল লাইব্রেরি, সে তো আরও অদ্ভুত। কি নেই সেখানে? হলিউডের অ্যানিমেশন মুভি আইস এজ, ইউটিউবের সে বিখ্যাত ভাইরাল ভিডিও চার্লি বিট মাই ফিঙ্গার, ছোটদের কার্টুন টম অ্যান্ড জেরি, সবই ছিল। এমনকি সিআইএ রিপোর্ট বলছে সেখানে নাকি বিপুল পরিমাণে পর্নোগ্রাফিও পাওয়া গেছে। ভাবুন একবার, যে লোকটা দিন রাত পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে কথা বলছে, তারই কম্পিউটারে এই সব। আসলে এই সব কিছুর পেছনে কাজ করত একটা মারাত্মক প্যারানয়া, মানে তীব্র সন্দেহবাতিক। সে বাইরের জগৎ থেকে ছিল পুরোপুরি বিচ্ছিন্ন, সারাক্ষণই ধরা পড়ার ভয়ে একেবারে তটস্থ হয়ে থাকত। তার ভয়টা এতটাই গভীরে ছিল যে একবার তাকে ইমেল ব্যবহারের কথা বলায় সে বলেছিল, যারা এনক্রিপশন আবিষ্কার করেছে তাদের বিরুদ্ধেই এনক্রিপশন ব্যবহার করতে চাও? অসম্ভব। যোগাযোগ হবে শুধু হাতে লেখা চিঠিতে, আর সেটা বাহক নিয়ে যাবে। চিন্তা করুন একবার। তো এত সব ব্যক্তিগত অদ্ভুত স্বভাবের পরেও তার আসল পরিচয়টা কিন্তু এক মুহূর্তের জন্য বদলায়নি। সে ছিল একজন অপরিবর্তনীয় সন্ত্রাসী। তার মূল লক্ষ্য সন্ত্রাস, সেটা থেকে সে এক চুলো নড়েনি। তার লেখা চিঠিগুলো পড়লেই পরিষ্কার বোঝা যায় 9/11 তার কাছে যথেষ্ট ছিল না। সে আরও বড়, আরও বিধ্বংসী কিছু করতে চেয়েছিল। তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না, বরং সে আরও বড় হামলার ছক কষছিল। তার লক্ষ্যটা ছিল খুব পরিষ্কার,
9/11-এর চেয়েও বড় একটা হামলা করা, আমেরিকানদের ব্যাপক হারে হত্যা করা, আর শেষমেশ যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে বাধ্য করা। এটা শুধু আরেকটা হামলার প্ল্যান ছিল না, এটা ছিল আমেরিকাকে মানসিকভাবে পুরোপুরি ভেঙে দেওয়ার একটা নকশা। সবশেষে আসি তার রেখে যাওয়া উত্তরাধিকার প্রসঙ্গে। মানুষটা তো নেই, কিন্তু তারপর কি রয়ে গেল, তার এই লেগেসিটা কতটা ভয়ঙ্কর? দেখুন, তার উত্তরাধিকার নিয়ে দুটো ভিন্ন মত আছে। একদিকে বলা হয় বিশ্বের প্রায় সমস্ত মুসলিমই তার মতাদর্শকে প্রত্যাখ্যান করেছে। আরব বসন্তের সময় তাকে কেউ মনেও রাখেনি, আর সে তো কোনো যুদ্ধক্ষেত্রে শহীদের মতো মরেনি, মারা গেছে লুকিয়ে থাকা অবস্থায়। কিন্তু অন্যদিকে আর একটা কথাও সত্যি, 9/11-এর আগের চেয়ে এখন আল কায়দার সদস্য সংখ্যা কিন্তু বেশি। আইসিসের মতো সংগঠনের মূল দর্শনও কিন্তু তার কাছ থেকেই পাওয়া। তাই মনে হয় বার্তাবাহক মরে গেলেও তার বার্তাটা হয়তো বেঁচে আছে। তবে এত তর্ক বিতর্কের পরেও একটা কথা কিন্তু দিনের আলোর মতোই পরিষ্কার, তার উত্তরাধিকার হল মৃত্যুর, ধ্বংসের। সে যেখানেই পা রেখেছে সেখানেই শুধু ধ্বংস ডেকে এনেছে। মানুষটা চলে গেছে, কিন্তু তার বার্তাটা, সেটা কি সত্যিই চলে গেছে? এই প্রশ্নটাই হয়তো ওসামা বিন লাদেনের সবচেয়ে বড় এবং সবচেয়ে অস্বস্তিকর উত্তরাধিকার।